আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক, অনেক বেশি ভালো আছেন। রাইটার্স ক্লাব বিডি ফেসবুক লাইভ সেশন এপিসোড 10 এ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি মোহাম্মদ ফারুক নাহিদ এবং আমার সাথে আছেন আ দীপ্তি আপু। এবং আজকে আমাদের সাথে অতিথি হিসেবে থাকবেন লেখিকা সামশাদ সুলতানা আপু। আমি তাকে স্টেজে ডেকে নিচ্ছি। আমাদের সেশনে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম আপু। ওয়েলকাম টু রাইটার্স ক্লাব বিডি ফেসবুক লাইভ সেশন। আ কেমন আছেন ফার্স্ট কোয়েশ্চেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো আছি। বেশ ভালো আছি। রমজান মাস এমনিতেই অলরেডি খুব সুন্দর একটা ওয়েদারও বেশ ভালো ঠান্ডা। অ্যান্ড আপনাদেরকে থ্যাংকস স্পেশালি রাইটার্স ক্লাব বিডি কে থ্যাংকস আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু। তাহলে আমরা সরাসরি ১ম এ এই সময় নষ্ট না করে কোয়েশ্চেনে চলে যাই। ফার্স্ট কোয়েশ্চেনটা আমার ছিল যে আপু লেখালেখির শুরুটা নিয়ে জানতে চাই। যে লেখালেখির শুরুটা একটু বড় করে জানতে চাই। লেখালেখি কি আসলে কি বলে কয়ে হয় না যে আমি আজকে থেকে লেখক হব। আমি আজকে ২০ তারিখ, আজকে ২২ তারিখ আমি আজকে থেকে লেখক। নট রিয়েলি। এটা তো আসলে ইনহেরেন্ট। হ্যাঁ, আপনার ভেতরে থাকতে হবে সে আর্জনেসটা। তো মানে এই যে শিল্পসত্তা বোধটা আসলে ভেতর থেকে আসতে হবে। আর লেখালেখিটা এরকমই হয়তো ছিল। ইউনিভার্সিটি লাইফে টুকটাক লিখতাম। বেসিক্যালি যখন আমার ট্রাভেলিং এর 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 ইয়েটা এক্সপেরিয়েন্সটা শুরু হয়, অফিসিয়াল পারপাস, দেন পার্সোনালি, দেন আমি কি করতাম লুকিয়ে, লুকিয়ে লিখতাম। তখন তো আর এত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল না। সচলায়তন বা এরকম আপনারা ব্লগের নাম শুনেছেন কিনা? অ্যানোনিমাসলি লিখতাম যে কোথায় গিয়েছি। ইয়েস, ফর এক্সাম্পল হর্ন অব আফ্রিকার একটা দেশ ইরিত্রিয়া। আপনারা হয়তো নাম শুনেছেন। তো প্রবাবলি আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন ফ্রম বাংলাদেশ হু ট্রাভেলড। তো এসে আবার সচলায়তনে কি ঘটেছে, ভিসা প্রসেস কি, ওখানে আমার এক্সপেরিয়েন্স কি, এভাবে ইথিওপিয়া, ইরিত্রিয়া, ইয়েমেন, হ্যাঁ এরকম অড কিছু ডেস্টিনেশনে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। তো লিখে কি করতাম, অ্যানোনিমাসলি লিখে আবার লুকিয়ে লুকিয়ে দেখতাম কে কি কমেন্ট করলো। হ্যাঁ, তখন আবার যে কমেন্ট করা যেত নিচে। তো ওখানে অলরেডি অনেক এস্টাবলিশড ট্রাভেলগ রাইটার ছিলেন। ওনারা আচ্ছা, দেখলাম পড়তেন, হ্যাঁ কমেন্ট করতেন, ভালো খারাপ বলতেন, কোনো কথা ভালো না লাগলে আর্গুমেন্ট করতেন। ওই যে লুকিয়ে লুকিয়ে দেখার যে একটা এক্সাইটমেন্ট ছিল, ওখান থেকেই বেসিক্যালি লেখালেখি যদি বলেন, মানে ইন্সপিরেশন আসাটা ট্রাভেলগ থেকে। আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ আপু। দীপ্তি আপু। আচ্ছা ম্যাম, আমরা যতটুকু জানি যে অ্যাকচুয়ালি আপনার ভাষা শিক্ষার প্রতি অনেক আগ্রহ। যেমন আপনি ইংরেজির পাশাপাশি জাপানি, ফরাসি এবং আরবি ভাষাও জানেন। তো আমি এই ব্যাপারটা নিয়ে খুবই ফ্যাসিনেটেড। তাই আপনি যদি বলতেন যে এই ভাষা শিক্ষার প্রতি আপনার আগ্রহটা কিভাবে তৈরি হলো? এটাও আসলে ইনহেরেন্ট, হ্যাঁ মানে ভেতর থেকে। যেমন হতো কি, অনেক সময় আঞ্চলিক থাকে না, সবারই তো আমরা একটা কারো না কারো, প্রত্যেকেরই আমরা যে তিনজন আছি বা যদি দর্শকরা যারা আছেন, সবারই একটা আঞ্চলিক ব্যাকগ্রাউন্ড আছে। দেখা যেত যে আমার কোনো গ্রামের বাড়ি থেকে কেউ এলে আমি খুব মনোযোগ দিয়ে ওদের প্রনাউন্সিয়েশনটা শুনতাম, ওরা কিভাবে কথা বলে। হ্যাঁ, এভাবে কিন্তু শুরু। তো এরপর যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, তখন স্বাভাবিক একটা সময় কি হয়, এখন যেমন ইংলিশ স্পোকেনের অনেক সুযোগ সুবিধা আছে, আপনি গো থ্রু করতে পারেন। আমি তো দেখি এখনকার বাচ্চারা ওরা বাংলা সাহিত্যের চাইতে ইংরেজি সাহিত্য বেশি পছন্দ করে। তো আমাদের সময় কিন্তু তা ছিল না। আমরা কিন্তু খুব বাংলা সাহিত্য প্রীতি টাইপের মানে জেনারেশন থেকে এসেছি। তো তখন কি হতো, ফর এক্সাম্পল ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পর বাসা থেকে বললো যে যেহেতু আমরা বাংলা মিডিয়াম থেকে আমি পড়ে এসেছি, তো বললো তুমি একটু ইংলিশটা পড়ো। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ আছে। তো ওখানে আমি ১ বছর ইংরেজিতে ল্যাঙ্গুয়েজ শেখা আর কি যাকে বলে, যেহেতু সময় ছিল। হুম, ওখানে শেখার পর যেহেতু ওই মাল্টি লিঙ্গুয়াল ফ্যাসিলিটি ছিল, ওখান থেকে বেসিক্যালি মনে হলো যে ওকে, লেটস ট্রাই সামথিং ডিফারেন্ট। হ্যাঁ, ওখান থেকে বেসিক্যালি আমি ৪ বছর করতে করতে দেখা গেল হোল আমার অনার্স যে লাইফটা 4 ইয়ার্স, ওই সময়টাতে আমি পুরোটা সময় জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখলাম। এবং ল্যাঙ্গুয়েজ শেখার, আমি জানি না দীপ্তি ওয়েদার ইউ আর ভেরি মাচ ইন্টারেস্টেড টু লার্ন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। ল্যাঙ্গুয়েজ শিখলে কি হয়, আপনি কিন্তু শুধু ল্যাঙ্গুয়েজটা না, হুম, পাশাপাশি আপনি কিন্তু ওদের কালচার, যে কোনো ভাষা, কালচার, পিপল, দেখা যায় যে এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়, ওরা আসে, হ্যাঁ ওদের
আহ, সাংস্কৃতিক দল বা একাডেমিশিয়ানরা আসেন, আইডিয়া এক্সচেঞ্জ হয়। এখান থেকে দেখা গেল 1 বছর শেখার কথা ভালোবেসে 4 বছর হয়ে গেল, প্রাইজ পাচ্ছি, ল্যাঙ্গুয়েজ কন্টেস্ট হচ্ছে। দ্যাট ওয়াজ রিয়েলি সাচ এনকারেজমেন্ট ফর মি। এই করতে করতে আমি যখন প্রফেশনাল লাইফে ঢুকলাম, প্রফেশনালি আই এম আ ফার্মাসিস্ট। আমার কাজ বেসিক্যালি ইন্টারন্যাশনাল বিজনেস অপারেশন নিয়ে। দ্যাট মিনস ডিফারেন্ট ওয়ার্ল্ডের ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রির পিপল হ্যান্ডেল করা, বিজনেস টেক কেয়ার করা, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট নিয়ে কথা বলা। তখন দেখা যেত কি, যখন বিজনেস ডিসকাশন হতো, আমার ফর এক্সাম্পল ফ্রেঞ্চ স্পোকেন আমার বিজনেস কন্ট্যাক্ট বা বিজনেস ডেলিগেশন এসছে। তো যখন খুব ক্রিটিক্যাল ডিসকাশন হয়, ইভেন ইয়েস নো বা সে আমার সাথে অ্যাগ্রি করলো কিনা, এটাও অনেক সময় পালসটা ধরতে হয় বিজনেস ডিসকাশনে। তখন আমি চিন্তা করলাম, আচ্ছা, তখন আমি ফ্রেঞ্চ স্পোকেন একটা পোর্টফোলিও হ্যান্ডেল করতাম। তখন কি করলাম, ফ্রেঞ্চ শিখলাম। ফ্রেঞ্চ শিখতে যে ইন দ্য মিন টাইম দেখা গেল অ্যারাবিক স্পোকেন আমার কনসালটেন্ট। তো কনসালটেন্টের সাথে অনেক ক্রিটিক্যাল ইস্যু নিয়ে ডিসকাস হতো। উনি হয়তো ওভার দ্য ফোনে বিভিন্ন অ্যারাবিক জার্গন ইউজ করছে, আমরা সেটা বুঝতে পারছি না বা আমি বুঝতে পারছি না। তখন মনে হলো হোয়াই নট অ্যারাবিক, হ্যাঁ, তারপর অ্যারাবিক শেখা। মানে দিস ইজ জাস্ট আপনার আসলে ফ্যাসিনেশন থাকতে হবে, হ্যাঁ, ফ্যাসিনেশন থেকে আসলে ল্যাঙ্গুয়েজ গুলো শেখা। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ সো আপনি মাচ ম্যাম। বললেন যে আহ, আপনি ফার্মাসিস্ট, সো অনেক ডেফিনেটলি অনেক ব্যস্ত থাকতে হয়, রেগুলার অনেক কাজ এবং ফ্যামিলিও নিশ্চয়ই সামলাতে হয়। সো এই যে দৈনন্দিন এই কাজগুলোর মাঝখানে লেখালেখির সময় ম্যানেজ করেন কিভাবে? ও মাই গুডনেস, ইটস মাই প্যাশন। প্যাশনের জন্য টাইম কিভাবে যে বের হয় আই ডোন্ট নো। আমি নিজেও জানি না, আমি নিজেও খুব অবাক হই, হ্যাঁ। মানে দেখা যায়, আর এমন হয় মানে খুব উইয়ার্ড টাইমে আমার কাছে প্লট আসে, আমার কাছে একটা চিন্তা আসে, আমার মনে হয় একটা লেখা অনগোয়িং, এই ক্যারেক্টারটা আমি এভাবে কেন করছি না, বা কোনো ইনফরমেশন, আমি জানি না আপনারা আমার লেখা পড়েছেন কিনা, আমি চেষ্টা করি নতুন কিছু রাখতে, কোনো একটা ইনফরমেশন রাখতে, গল্পের ছলে যিনি পড়বেন উনি যেন অন্তত এইটা বলেন যে আমি এই হোল নভেলটা পড়ে এই জার্গানটা জেনেছি, এরকম একটা ব্যাপার ঘটে। আমি চেষ্টা করি এরকম কিছু রাখতে। তো ওই দেখা যায় ঘুমের সময় ঘুমে চোখ লেগে আসছে, মাই গুডনেস, হয়তো দেখা যায় যে মোবাইলটা খুলে, আমার মোবাইল যদি কখনো কেউ চুরি হয় বা কেউ হ্যাক করে, পাবে শুধু দুনিয়ার ড্রাফট, এই ছোট ছোট খুব হাস্যকর কিছু ড্রাফট। শুধু আমিই জানি যে এই ড্রাফটটা আমি কি জন্য চিন্তা করেছি। তো বেসিক্যালি এই ব্যস্ততা কি আসলে, ব্যস্ততা তো আমার উপর ডিপেন্ড করে, আমি কি কোনটা নিয়ে ব্যস্ত থাকবো, হ্যাঁ। তো প্যাশনের ক্ষেত্রে ব্যস্ততা ইজ নট রিয়েলি আ বিগ ইস্যু টু মি। থ্যাংক ইউ সো মাচ আপু। জি ম্যাম, বুঝতে পেরেছি। ম্যাম, আমার আরেকটা আগ্রহের জায়গা হচ্ছে আপনার ভ্রমণ কাজ। সেটা আমরা যতটুকু জানি আপনি প্রায় 20টিরও দেশ ভ্রমণ করেছেন, যেটা কিন্তু আসলে অনেকের জন্য অনেক বেশি। তো আসলে এই ভ্রমণের থেকে মানে আপনি কি শিখতে পাচ্ছেন, বা এই ভ্রমণ করা মানে মানুষের লেখালেখির উপর কিভাবে এফেক্ট করে, এটা যদি আপনি আমাদের। অবশ্যই ইফেক্ট করে। আমি তো যে কোনো কিছু লিখতে গেলেই মানে আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স এর কথা বলছি, আমার সাথে সাথে অনেকগুলো দেশের কথা মনে হয় যে 20টা দেশ আমি গিয়েছি, 20টা দেশের 20টা জাতি অন্তত আমি অল্প কিছু দিনের জন্য হলেও দেখেছি। হ্যাঁ, এই 20টা দেশের মধ্যে অনেক দেশ সেভারাল টাইমস আই হ্যাভ টু ট্রাভেল। সো অফকোর্স এই ট্রাভেলিংটার বিশাল একটা ইম্প্যাক্ট। আমার ফার্স্ট উপন্যাস অলকানন্দা, সেখানেও আমি 3টা দেশকে এনেছি, বাংলাদেশ, জাপান, কানাডা। আপনি যদি দেখেন আমার সেকেন্ড উপন্যাস মেরুপ্রভা, সেখানে 6, 7, 8টা দেশকে আমি এনেছি। বার্নিং ইস্যু, যেমন আফগানিস্তানের পাকিস্তানের অনার কিলিং, দেন ফিলিস্তিনের কারেন্ট যে ইস্যু, দেন লিবিয়ার আমাদের যে অভিবাসী সংকট, তারপরে ইতালিতে ওরা যখন মেডিটেরিয়ান সি পার হয়, এই এই যে মানে উত্তাল একটা জীবনযাত্রা। অফকোর্স মানে আমার মনের অজান্তে হলেও আমার এই ট্রাভেলিং গুলো, ট্রাভেলিং এর এক্সপেরিয়েন্স গুলো চলে আসে। সো এটা না আসলে দেখবেন আপনার চলে আসবে, যে লিখবে বেসিক্যালি সে কিন্তু লেখে তার অনেক এক্সপেরিয়েন্স কে কেন্দ্র করেই।
একদম বোল্ড ফ্রম দ্য ব্লু লেখা ডিফিকাল্ট। নাহিদ তো লেখে, নাহিদ ভালো বলতে পারবে। কিছুটা হলেও এক্সপেরিয়েন্স দরকার। একদমই তাই আপু। আচ্ছা আপু, আপনার প্রথম উপন্যাস অলকানন্দা। সো এই অলকানন্দা নামকরণের সার্থকতা বা অলকানন্দের নামকরণের ঘটনা এবং এই উপন্যাসটা লেখার পুরো ঘটনাটা একটু বড় করে জানতে চাই। আমি আবারও বলছি, ছোট করে না, বড়, শুরু থেকে শেষ পর্যন্ত উপন্যাস। আচ্ছা আচ্ছা, অলকানন্দা এটার মেইন ঘটনাটা হচ্ছে ওয়ার চাইল্ড, 1971 সালের আমাদের অনেক আনওয়ান্টেড সেই সামাজিক যে সামাজিক এলাকার যে প্রেক্ষাপট, আনওয়ান্টেড ওয়ার চাইল্ড, তাদেরকে নিয়েই লেখা। তো অলকানন্দা নামটা যদি বলি, আমার ফুলের প্রতি আমার একটা একটা ফ্যাসিনেশন আছে, ভালো লাগে। হ্যাঁ, দেন আমি যখন ভাবলাম যে অলকানন্দা ফুলটা আপনারা দেখেছেন নিশ্চয়ই, বেসিক্যালি মেইনলি এটা ইয়ালো, ব্রাইট ইয়ালো কালার হয়। হ্যাঁ, ইয়ালো মানেই কিন্তু খুব এনার্জির প্রতীক, হ্যাঁ, খুব পজিটিভ একটা অ্যাপ্রোচের প্রতীক। তো সেখান থেকে আমার মনে হলো যে এই ফুলটা, ওর ঘ্রাণ নেই আপাত দৃষ্টিতে, সেরকম ঘ্রাণ নেই, বাট ওর যে গ্র্যাব করার মানে অডিয়েন্স বা যিনি আছেন, সৌন্দর্য পিপাসু মানুষের যে আকর্ষণটা নেয়ার, সেই ক্ষমতাটা কিন্তু আছে। আপনি পাশ দিয়ে গেলে একটিবারের জন্য হলে আপনি তাকাবেন, মনের অজান্তে হলে ওয়াও বলবেন যখন অনেকগুলো অলকানন্দা ফুটে থাকে। কারণ গোলাপ, বেলি, জুঁই, চামেলি এগুলো খুবই কমন ফুল আমাদের। অলকানন্দা খুব একটা কমন না। আর এ কারণে বেসিক্যালি অলকানন্দা ফুলটাকে আমার নেয়া। আর অলকানন্দা হচ্ছে গিয়ে একটি যুদ্ধ শিশু, যে খুব মানে অনাকাঙ্ক্ষিত ভাবে পাকিস্তানিদের মানে নৃশংস বলবো ভাবে একটি বাঙালি নারীর গর্ভে জন্ম নেয়। এটা কিন্তু আপনারা যদি সার্চ করেন দেখবেন এরকম অহরহ ঘটেছে, যে ও সময় প্রচুর যুদ্ধ শিশু জন্মগ্রহণ করেছে, তার ফ্যামিলি তাকে অ্যাকসেপ্ট করতে চায়নি। আর যুদ্ধ শিশুর ব্যাপারটা কি, এটা কিন্তু শুধু সেই 1971 সালে বাংলাদেশে হয়েছে তা না, স্টিল ইট ইজ কন্টিনিউইং ওয়ার্ল্ড ওয়াইড। আর এটা যে কোনো যুদ্ধেরই ওদের একটা বিপক্ষ শক্তি, বা আমি বলবো যারা হানাদার বাহিনী, যুদ্ধের একজন থাকে শোষিত আর একজন থাকে শোষক শ্রেণী। তো শোষক শ্রেণী বা হানাদার শ্রেণীর ওদের একটা টার্গেটই থাকে কোনো জাতিকে ধ্বংস করার, মেইনলি দুটো অস্ত্র। এক হচ্ছে গিয়ে ওই জাতির ভেতরে কলুষিত রক্ত প্রবেশ করিয়ে দেয়া, কারণ যে কোনো সোসাইটি, আমাদের যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো যত বড় স্মার্ট, যত প্রগ্রেসিভ কান্ট্রি হোক, তারা চায় না যে তাদের রক্তের সাথে অন্য কোনো রক্ত মিশুক। হুম, বা শোষক শ্রেণীর সন্তান বা নেক্সট জেনারেশন শোষক শ্রেণী থেকে আসুক। দ্য সেম স্ট্র্যাটেজি 1971 সালেও তারা কিন্তু গ্রহণ করেছিল। তো যেই দুটো স্ট্র্যাটেজি থাকে, এক হচ্ছে গিয়ে ওই মানে শোষিত যে শ্রেণী, তাদের নারী সমাজকে শ্লীলতাহানির মাধ্যমে তাদের মনোবল ধ্বংস করে দেওয়া। হুম, এতে কি হয়, একজন নারী যখন আনওয়ান্টেড একটা চাইল্ড কন্টেইন করে, অফকোর্স সে সামাজিক, মানসিক সব ব্যাপারেই সে কিন্তু একদম ভেঙে পড়ে, সাথে তার পরিবার, তার সমাজ সব ভেঙে পড়ে। আর দ্বিতীয় তাদের স্ট্র্যাটেজি থাকে সেই মানে শোষিত শ্রেণীর যে সকল শিক্ষিত বা বুদ্ধিজীবী সমাজ আছে, তাকে ধ্বংস করে দেয়া। এবং 1971 সালে কিন্তু তাই হয়েছিল। যে কোনো আপনি যদি আম, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলেন, ইভেন আর্লিয়ার ডেইজ বসনিয়া হার্জেগোভিনা বা যতগুলো যুদ্ধ হয়েছে, বা ইভেন জাপানে যখন আমেরিকার সাথে যখন যুদ্ধ হয়েছে, মেইন টার্গেটই ছিল যে ওখানে একটা খারাপ কিছু করা, ওদের মোরালি, সোশ্যালি ওদেরকে ব্রেক ডাউন করে দেওয়া। দ্য সেম থিং হ্যাপেন ইন দ্য ইয়ার 1971। তো তখন যে যুদ্ধ শিশুগুলো জন্মগ্রহণ করেছে, তারা কিন্তু তাদেরকে সমাজ অ্যাকসেপ্ট করেনি। অ্যাকসেপ্ট না করার ফলে কি হয়েছে, তখন মাদার টেরেজার মিশনারিজ অফ চ্যারিটি ছিল, এটা কিন্তু সত্যি কথা, যেটা আমার বইয়ে আপনারা পাবেন উপন্যাসে। জি। মিশনারিজ অফ চ্যারিটিতে তখন বাচ্চারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ওনারা কালেক্ট করেছেন, দেন করে দেশের বাইরে, বাংলাদেশের বাইরে যে সকল উন্নত দেশ আছে, ইউএস, কানাডা, ইভেন ইউরোপ, ইভেন জাপান অলসো, তারা নিঃসন্তান যে সকল দম্পতি আছে, তারা তখন ওদেরকে অ্যাডপ্ট করে
এই আনওয়ান্টেড বাচ্চাগুলোকে। এরই একজন হচ্ছে কি আমার উপন্যাসের মেইন চরিত্র, যিনি হচ্ছেন অলকানন্দা। তো এটা আমি এরপরে আমার বই পাবলিশড হওয়ারও প্রায় ১-১.৫ বছর পর আমি দেখেছি একটা ভিডিও ক্লিপ দেখেছি, দ্য সেম থিং। আমার ফ্রেন্ডরা তখন আমাকে ট্যাগ করছিল, দেখো তোমার কাহিনী, দেখো তোমার কাহিনী, লাইক দিস। সেটা হচ্ছে গিয়ে এরকমই একজন বাচ্চা, যে এরকম মাদার টেরেসার মিশনারিজ অফ চ্যারিটির মাধ্যমে বাংলাদেশের বাইরে একজন মানে নিঃসন্তান দম্পতির কাছে চলে গেছে। সে বাংলাদেশে এসছে তার অরিজিনাল মাকে খুঁজতে। এবং দ্য সেম ঘটনা আমার উপন্যাসেও আছে, যে অলকানন্দা যখন দেশের বাইরে চলে যায়, সে খুব সুন্দর একটা ফ্যামিলি পায়, কানাডাতে চলে যায়। তারপর সে ওখানকার হোয়াইট প্যারেন্টস পায়। যদিও তার স্কিন কালার নিয়ে তার একটা সবসময় দ্বন্দ্ব থাকে, যে আমার প্যারেন্টস তো হোয়াইট, বাট আই এম নট হোয়াইট, আই এম ব্রাউন অর ব্ল্যাক। খুব ন্যাচারাল। তো তখন থেকেই যখন সে একটু বড় হয় তখন সে জানতে পারে, এবং খুব ট্র্যাজিক ভাবে তার বাবা মা দুজনকেই হারায়। তারপরে তার পরিচয় হয় একজন রিসার্চারের সাথে, জাপান চলে যায়। সেখানেও সে খুব ভালো একটা ফ্যামিলি পায়। এবং বইয়ে আপনারা জাপানে যে হিরোশিমা যে বম্বিং হয়েছে, হিরোশিমা এবং নাগাসাকিতে, ওই পার্টটাও তুলে ধরার চেষ্টা করেছি। আসলে দেখেন দীপ্তি, নাহিদ, আমরা ক্লেম করছি যে আমরা কত আপডেটেড, আমরা কি আমাদের স্টার লাইনারের মাধ্যমে আমরা চলে গেছি, সুনিতা উইলিয়ামসকে নিয়ে এসেছি, বুথকে নিয়ে এসেছি, কত স্মার্ট না? আমরা এআই এনেছি, আমরা এক্সপেক্ট করছি যে মৃত্যুকে জয় করব। অথচ দেখেন সেই যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কত আগে হয়েছে, স্টিল যুদ্ধ কিন্তু বন্ধ হয়নি। তার মানে কি? আমার প্রশ্ন হচ্ছে কি, আসলে কি আমরা আপডেটেড হয়েছি, বা আসলে কি আমরা আপডেটেড হতে চাই, বা আমরা কি আসলেই চাই খুব সুন্দর একটা বিশ্ব হবে? মনে হয় না, আমরা চাই না, আমরা আসলেই চাই না। সো ওইটাই যে আমি যুদ্ধ বন্ধের সারা বিশ্বে কোনো নজির, কোনো ইনিশিয়েটিভ, কোনো হিন্টস আমি পাইনি। সো এ কারণেই বলা যে আসলে যুদ্ধের রূপ যুগে যুগে, কালে কালে একই হয়েছে। এ কারণে মেইনলি প্রথম উপন্যাসটা আমার খুবই ইমোশন থেকে লেখা। দ্যাট ওয়াজ বেসিক্যালি ওয়ান অফ মাই ড্রিম প্রজেক্ট। এ কারণে অলকানন্দাকে লেখা, এবং অলকানন্দা তার মাকে খুঁজতে আসেন, এসে তার মাকে পান। আর এই পুরো ঘটনাটাকে নিয়ে কিভাবে পেয়েছেন, কিভাবে ভেরিফিকেশন করেছে বাংলাদেশের অপরাজিতা নামে একজন মেয়ের সহায়তায়। সে জাপান থেকে এসেছেন, জাপান থেকে এসে তার মাকে খুঁজে পেয়েছেন। মা তখন মৃত্যু শয্যায়। এই যে শেষ সময়ে মাকে ধরা, মায়ের হৃদস্পন্দন, মায়ের পালস ফিল করা, এটা আসলে আমি যদি এমপ্যাথাইজড না হই, আদারওয়াইজ আমরা ফিল করতে পারবো না। হুম। তো এই জিনিসটাকে আসলে তুলে ধরার চেষ্টা, এই মানে দ্যাট ইজ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, আমার একটা মানে ইমোশন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এবং সো মাচ প্রথম ম্যাম। সত্যি বলতে প্রথম হ্যাঁ, জীবনের আমি সাথেই খুবই সরাসরি ফ্যাসিনেটেড হস্তক্ষেপ হয়েছি। করেছেন। Thank you. মানে আমি খুবই ফ্যাসিনেটেড হয়েছি আপনার কথাগুলো শুনে। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম আমরা দেখে থাকি যারা উপন্যাস লিখেন প্রথম প্রথম, তারা অ্যাকচুয়ালি এত গভীর টপিক গুলো সিলেক্ট করেন না, বা এত যেই গভীর চিন্তা ভাবনাগুলো তারা আসলে এগুলোতে যান না। বাট ইট ওয়াজ ভেরি ব্রেভ অফ ইউ। সো এখান থেকে আমি যে প্রশ্নতে যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে এমন কোন বই কি আছে যেটা আপনাকে ইন্সপায়ার করেছে এই টপিকে লিখতে, অথবা এই টপিকটাই কেন? নট বই, এটা বেসিক্যালি ফ্রম মাই ফিলিংস। কারণ ১৯৭১-এর আমাদের যে লিবারেশন ওয়ার, এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। হ্যাঁ, অফকোর্স, বিকজ আমার ফ্যামিলি সাফার করেছে। হ্যাঁ, দেন আমার ফ্রেন্ড, আমার আরো ফ্যামিলির আদার রিলেটিভস, তাদের ফ্যামিলি সাফার করেছে। তো আমি দেখেছি যে আমার মায়ের কাছ থেকে শোনা যে আফটার দিস ওয়ার মায়ের এমন হতো যে সবসময় ওই যে মর্টার শেল, তারপরে তারা যে বাংকারের নিচে থাকতো, ঢাকা থেকে হেঁটে, পায়ে হেঁটে, দুইটা দুহের শিশু মানে আমার বড় ভাই বোন যারা আছেন, তাদেরকে নিয়ে ওই সময়ে সে গ্রামের বাড়ি গেছে। আমাদেরকে যে এক্সপ্লেইন করেছে তার যে এক্সপেরিয়েন্সটা, পা ফুলে, মা যেমন বলছিলেন যে জানো তখন আমার পা ফুলে কলা গাছের মতন হয়ে গেছে। অথচ দেখেন আমরা একটু হাঁটলেই টায়ার্ড হয়ে যাই,
কত কমপ্লেইন করি। হুম সে সময় বা একটু আওয়াজ হলে আমরা কত দ্রুত বিরক্ত হয়ে যাই, অথচ সারাক্ষণ সে মর্টার শেলের আওয়াজ। সে ধরেই নিয়েছে যে শি ইজ গোয়িং টু লুজ হার হাজবেন্ড, মানে আমার বাবা। হ্যাঁ, তো বাবা যুদ্ধে চলে গেছেন, তাকে ছিনিয়ে আনার মতন অবস্থা। আবার নৌকায় যখন পালাচ্ছিলেন, এটা কিন্তু আমার ফ্যামিলিতে ঘটেছে। হ্যাঁ, আমার নিজের বাবা মা সবাইকে লাইন ধরে দাঁড় করিয়েছেন, তখনই ব্রাশ ফায়ার করে মেরে ফেলবে। হুম কি কারণে জানি, বেসিক্যালি হয়তো মৃত্যুটা তখন ছিল না, এই কারণে তাদেরকে আবার কি করলো, হাত বেঁধে হাত খুলে দিল। মানে ওই ওই রাতেই কিন্তু তারা মারা যাচ্ছেন। তো এই যে এক্সপেরিয়েন্স, এটা তো আমরা আসলে ছোটবেলা থেকে শুনতে শুনতে এসেছি। আর সবচেয়ে বড় কথা কি, চিলড্রেন বা শিশুদের প্রতি আমার পার্সোনালি একটা খুব সফট কর্নার আছে। আমি চেষ্টা করি যদি কোথাও কোনো বাচ্চাদের নিয়ে বা শিশুদের নিয়ে কোনো পজিটিভ অ্যাক্টিভিটি হয়, আমার যতটুকু সামর্থ্য আছে আমি চেষ্টা করি পার্টিসিপেট করতে। তো এখান থেকেও আসলে লেখা। আর একটা কারণ কি, ওই সময় আমি লেখার আগ দিয়ে আমি ওই কোনো একটা নিউজ ক্লিপ দেখছিলাম কিংবা পড়ছিলাম যে আহ, রা- আহ, ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধটা, হুম তখন ওই যে ইউক্রেনের মেয়েদেরকে হ্যারাস করা, তখন আমার মনে হলো যে আসলে কিছু চেঞ্জ হয়নি। হ্যাঁ, আমাদের যে বেসিক যে নিষ্ঠুরতা, বেসিক যে রুডনেস, এটা কিন্তু আমাদের যুগের পর যুগ সেম আছে। আপনি যদি আজ থেকে 1000 বছর আগেও কথাও চিন্তা করেন, আপনি যদি তারও আগে, যীশু খ্রিস্টের জন্মের আগে, হুম যে তখন যে ক্লিওপেট্রার আমল বা তারও আগে আহ, রোমান যে এম্পায়ার, এই সেম জিনিস ঘটেছে। তার মানে কি, এই বাচ্চাগুলো কিন্তু আনওয়ান্টেড, নোবডি ইজ অ্যাকসেপ্টিং দিস বেবিজ। আসলে ওরা কি করবে, এই বাচ্চাটা আমি হতে পারতাম, এই বাচ্চাটা আপনি হতে পারতেন, আমরা হইনি, এটা উই আর ব্লেসড। তো এই চিন্তা থেকে বেসিক্যালি এই ওয়ার চাইল্ড ইস্যুটাকে নিয়ে লেখা। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। জি, নাহিদ ভাইয়া যদি কিছু বলতেন। নাহিদের বোধহয় লাইনে প্রবলেম হচ্ছে, কানেকশনে। জি, আচ্ছা ম্যাম, তাহলে আমরা অপেক্ষা না করে আমি এর পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। তো আপনার একটা মতামত আমি দেখলাম, সেটা হচ্ছে যে পড়ার অভ্যাস না থাকলে আসলে লিখার অভ্যাস থাকা খুব মুশকিল। তো এই মর্মে যদি আপনি কিছু বলতেন। হ্যাঁ, আমি দেখলাম যে আপনারা যে আর্ট ওয়ার্কটা তৈরি করেছেন আজকের প্রোগ্রামের, ওখানে খুব সম্ভবত লেখা আছে বেস্ট সেলিং অথর, আর হচ্ছে গিয়ে খুব সম্ভবত রিসার্চার। তো এখানে আমি একবার বলতে গিয়েও বলিনি যে থাক, যে যেহেতু আপনাদের সাথে ফার্স্ট টাইম আমার মিটিং, খুব ভালো হতো যদি আপনি বলতেন আ ডেডিকেটেড রিডার। হুম কারণ কি, আমি না পড়ে আমি লিখছি, হয়তো আই ডোন্ট নো এরকম লেখক আদৌ আছেন কিনা। আপনি যদি পড়ার অভ্যাস না থাকে, হাউ ডু ইউ এক্সপেক্ট দ্যাট পিপল উইল অ্যাকসেপ্ট ইউ, পিপল ইউ অ্যাকসেপ্ট ইউর রাইট আপ। হাউ ডু ইউ নো দ্যাট আপনি যে লিখছেন এটা কি আসলে আহ, পাঠকের অন্তরে আপনি প্রবেশ করতে পারবেন? হাউ ডু ইউ নো আপনি এত কষ্ট করে লিখেছেন, পাঠক আপনার এক পাতা পড়েও দেখলো না? হুম, তাহলে কি আসলে তো আমার কন্ট্রিবিউশন জিরো। সো এই কারণে আমি মনে করি যে আসলে লেখার অভ্যাস না পড়ার অভ্যাস না থাকলে লেখা লেখি আসলে পড়াটা একটা সময় পরে স্টপ হবেই। হুম আর পড়লেই যে লিখতে হবে, নট রিয়েলি। পড়ার উপরে আসলে কোনো পড়ালেখার, নট এডুকেশনাল সাবজেক্ট, যে কোনো পড়ার কোনো বিকল্প নাই। এটা হচ্ছে গিয়ে আমার একটা চিন্তা, আমার দৃঢ় চিন্তা। এখন আপনারা অ্যাকসেপ্ট করেন কিনা আমি জানি না। নো ম্যাম, আই হাইলি এগ্রি উইথ ইউ। জি, নাহিদ ভাইয়া যদি আপনি কিছু বলতেন। আচ্ছা, আমার টেকনিক্যাল ইস্যুস করতে দিচ্ছি অনেক, আই এম সরি ফর দ্যাট। নো আমরা প্রবলেম। একটু আলোচনাটা সহজের দিকে নিয়ে যেতে চাই। আচ্ছা আপু, যে উপন্যাস লেখার ক্ষেত্রে একজন লেখকের কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত বলে আপনি লেখক তো লিখে নিজের মনের আনন্দে, বাট আমি কিন্তু জাস্ট আমার অপিনিয়নটাই শেয়ার করছি। হ্যাঁ,
কোনো বুকিশ কথা না। আমি যেটা ফিল করি, আমি যেটা চিন্তা করি। উপন্যাস বলেন আর যেকোনো টপিক বলেন, আমি মনে করি বিষয় সিলেকশন একটা বিশাল বড় ইস্যু। আমার মন চাইলো আমি ২ পাতা রোমান্টিক লিখলাম, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচব না। I do not agree, রাইট? বা এই মাটি, এই মা আমার, আমি খুব বড়, বড় খুব মানে গুরু গম্ভীর কথা লিখলাম। এ এই কনসেপ্টটা না আমি বিশ্বাস করি না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি মনে করি আমার একটা স্পেসিফিক একটা সাবজেক্ট থাকবে এবং অন্তত আমার যদি ১০ জন পাঠক হয়, অন্তত ১ জন আমার লেখা থেকে, যেটা আমি স্টার্টিং এ বলেছি, কিছু একটা জানবে। হুম? আমার যেমন আমি জেনেছি, আমাদের ছোটবেলায় আমার আমার ফ্যামিলিটা, আমরা হচ্ছে গিয়ে খুব মিডিওকার টাইপ ফ্যামিলি। তো লেখাপড়া ছাড়া আসলে কখনো আর কোনো কিছুকে আমাদেরকে এনকারেজ করে নাই। তো এ কারণে কি হতো, আমাদের টার্গেট মানুষের কি হয়, ভালো রেজাল্ট করলে, ভালো অ্যাচিভমেন্ট হলে গিফট দেয়, অনেক ভালো ভালো কিছু দেয়। আমার বাবা কখনো বই ছাড়া, আমরা ফার্স্ট হতাম স্কুলে বা কলেজে বা বড় হয়েও বই ছাড়া কখনো কিছু গিফট পাইনি। এবং আমরা না ওই সময়টাতে জানতামই না যে বই ছাড়াও অন্য কিছু গিফট দেয়। হুম, বড় হয়ে জি, মানে এই যে একটু ম্যাচিউর হওয়ার পরে এখন জানি যে আরো অনেক কিছু গিফট দেওয়ার আছে। মানে এখনকার বাচ্চারা, আমাদের বাচ্চারা কি করে, তুমি আমাকে একটা গেম দাও, গেম কিনে দাও, একটা খেলনা কিনে দাও। ইভেন আমি পার্সোনালি বা আমার ফ্যামিলি বাচ্চারা, আমরা কখনো জানতাম না যে খেলনা কিনে দেয় রেজাল্ট ভালো করলে। আমরা জানতাম রেজাল্ট ভালো করা মানে বই কিনে দিবে। সো বেসিক্যালি ওই পড়া থেকেই, তো তখন কি হতো, ওই পড়ে পড়ে কিন্তু আমরা অনেক কিছু জেনেছি। অনেক কিছু যেটা পাঠ্য বইয়ে হয়তো আলোচনা করা হয় না, যেটা আমাদের ওই সময়কার 90s এ আমরা ইভেন আমাদের বাবা মা ভাই বোনদের সাথে আলোচনা করতে লজ্জা পেতাম বা আনইজি ফিল করতাম। এরকম অনেক কিছু কিন্তু আমি জেনেছি এইসব বই পড়ি। আমার মতো অনেকে, আপনারাও হয়তো জেনেছেন অনেক কিছু, সেটা ভালো হোক খারাপ হোক। তো তার মানে কি, নাহিদ যেটা বললেন যে উপন্যাসের ক্ষেত্রে আমি কিভাবে লেখাটা শুরু করি, আমি একটা সাবজেক্ট চুজ করি। হুম, যেমন আমার অলকানন্দা লেখার সময় আমার টার্গেট ছিল আমি যুদ্ধ শিশু নিয়ে লিখব। এখন এই যুদ্ধ শিশু, অফকোর্স ইট উইল বি সারাউন্ডেড বাই ওয়ার। ওয়ার মানে ইটস নট অনলি ফর, দ্যাট মিনস নট অনলি স্ট্রিক্ট টু দ্যাট লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। তখন আমি এনেছি আহ হিরোশিমা নাগাসাকি, যেই বিশ্বযুদ্ধের কাহিনীটা এনেছি। তার মানে আমার কনসেপ্ট ছিল আমার ওয়ার চাইল্ড। সেকেন্ডটা লেখার সময় আমি বলেছি যে না, আমি এখন লিখবো অবৈধভাবে যে অভিবাসীরা যাচ্ছে, হ্যাঁ, ভাগ্যের অন্বেষণে। এটা কিন্তু আপনার আমার, আপনি যদি খোঁজেন আপনি পাবেন। আপনার গ্রামের এলাকাতে দেখবেন অমুকে চলে গেছে লিবিয়া, এ চলে গেছে সৌদি আরব। ইভেন আমরা যখন দেশের বাইরে যাই, বিশেষ করে যখন দুবাই হয়ে যাই বা কাতার হয়ে যাই, ইভেন ইয়েমেনের মতন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে যখন আমি গিয়েছি, তখন আমি পেয়েছি বাংলাদেশ থেকে ভালো ফ্যামিলির ছেলেরা জাস্ট ভাগ্যের অন্বেষণে ইয়েমেন গেছে। হ্যাঁ, আমি যখন ফোনে বলছি ইংলিশে, আমার রুমটা একটু ডার্টি ছিল, আহ, কাজ করছিল না এসি। আমি ফোন করেছি, হ্যাঁ, সার্ভিসে ওদের। তো যখন ফোন করেছি, ওখান থেকে বলছে, ম্যাডাম আপনি বাংলাদেশ থেকে তাই না? আমি জানি আজকে বাংলাদেশ থেকে আসছে। ও বাংলায় যখন বলছিলাম, ওয়াও, শুনলাম কি সে ভাগ্যের অন্বেষণে ইয়েমেন এসছে, যেখানকার মানুষই সাফার করছে। তার মানে কি, আসলে আমরা কি শুধু ভালো অপরচুনিটি, ঘর বাড়ি বিক্রি করে হোক, গরু ছাগল বিক্রি করে হোক, এই যে অভিবাসীরা যাচ্ছেন, নট অনলি ফ্রম বাংলাদেশ, অভিবাসীরা যাচ্ছেন কোথা থেকে, আফ্রিকা থেকে, অভিবাসীরা যাচ্ছেন মিডল ইস্ট থেকে। আমরা মিডল ইস্টে যাই, মিডল ইস্টের মানুষই ইউরোপ যায়, হ্যাঁ, ভাগ্যের জি, অন্বেষণে। তো তখন আমার মনে হলো যে ইউএনএইচসিআর, জাতিসংঘের যে শরণার্থী সংস্থা, ওদের কিছু রিপোর্ট টিপোর্ট আমাকে পড়তে হয়েছিল কাজের জন্য, নিজের কাজের জন্য। পরে আমার মনে হয় ইট ক্যান বি এ ভেরি গুড টপিক, বিকজ আমরা এগুলো নিয়ে আলোচনা করি না। পেপারে দেখি, আহারে কি নৌকাডুবি হয়েছে ভূমধ্য সাগরে, কয়দিন আগেও আমি দেখলাম বাংলাদেশের লোকজন মারা গেছে। হ্যাঁ, তো এরকম প্রত্যেক দিন হচ্ছে ওই মেডিটেরিয়ান সিতে। তো এটা আমরা শুধু পড়ি, আহা খুব দুঃখজনক বলে আমরা কিন্তু স্কেপ করে যাচ্ছি। আমি আবার আমার দৈনন্দিন কাজে আটকা পড়ছি। তো এটা কিন্তু একটা রাইট টাইম টু ডিসকাস। হ্যাঁ, হয়তো আপনি দেখছেন যে আপনারই হয়তো বা গ্রামের কোনো একটা ছেলে, হ্যাঁ, যে অনেক কিছু করতে পারতো, যে এই দেশেই যেই টাকাটা সে খরচ করেছে জায়গা জমি বিক্রি করে, গরু ছাগল ঘর বাড়ি সব বিক্রি করে, এই টাকাটা সে যদি বাংলাদেশে ইনভেস্ট করতো,
একটা ছোট ব্যবসা করতো, ও একটা গরুর খামার করতে পারে, সে একটা মুরগির খামার করতে পারে, সে একটা অর্গানিক ফার্মিং করতে পারে। অথচ আপনি আমি অ্যাবসলিউটলি। আমরা যে শিক্ষিত, আমরা কিন্তু কখনো ওকে এই সাজেশনটা দিচ্ছি না। আমরা কি করছি, ও যাচ্ছে যা, আমার কি, আমি তো ভালো আছি। দ্যাট মিনস হাউ মাচ সেলফিশ উই আর। আমি সেলফিশ, অফকোর্স আই ডু অ্যাকনলেজ। এখন তার মানে দিস ইজ দ্য রাইট টাইম টু ডিসকাস, আদারওয়াইজ উই হ্যাভ টু লস আওয়ার ইয়াং জেনারেশন। পিপল সব চলে যাচ্ছে। হুম, চলে যাচ্ছে। আমি তো বলি সব সময় আমার ফ্রেন্ড সার্কেলে যখন গল্প হয় যে ভেরি সুন বাংলাদেশ ইজ গোয়িং টু বি আ এল্ডারলি পিপলস কান্ট্রি, ইট উইল বি আ বার্ডেন অফ এল্ডারলি পিপল। কারণ আমার এবং ইয়াং আমরা জেনারেশন যা চলে যাচ্ছে। এবং জি আমরা নাহিদ। কিন্তু মেধাবীদেরকে ধরে রাখতে পারছি না। আমি জানি না কেন? এই হুম, কোয়েশ্চেনটা আমারও ট্রু। সেম। আমি কেন কেন মেধাবীদেরকে ধরে ধরে রাখতে রাখবেন? পারছি না? আমাদের এখানে তো অরিজিনাল রিসার্চ নাই। আপনি যদি আমার কথা বলেন, আমি বি ফার্ম, যেটা আমাদের অনার্স ফার্মেসি, ফার্মেসিতে অনার্স পরীক্ষা দিয়ে আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে ক্লিনিক্যাল ফার্মেসি এন্ড ফার্মাকোলজিতে মাস্টার্স করছি। দেন আই ওয়াজ ডুইং মাই রিসার্চ, সো ডুইং ভেরি গুড। এবং আমি যেটা নিয়ে রিসার্চ করছি ওটার অ্যান্টি ক্যান্সার একটা ingredient পাওয়ার একটা পসিবিলিটি। Then I have decided that all of my friends have already started going abroad. So why not me? Then I have started studying or taking preparation for TOEFL and IELTS and GRE, right? TOEFL and GRE. Then anyhow আমার মা টের পেয়েছেন যে কি ব্যাপার, তুমি হঠাৎ করে ভোকাবুলারি কেন পড়ছো, তোমার ঘরে কেন জিআরই টফেল এর বই। Then she started creating scene, যে কারণ আমাদের আসলে মধ্যবিত্ত মানসিকতা, তুমি দেশ ছেড়ে যেতে পারবে না। এখন আমার মনে হয় আই এম ব্লেসড, আমার একটুও মানে মানে ব্যাড ফিলিং নাই যে আমি দেশে আছি, আই এম প্রাউড। এবং তখন দেন আই হ্যাভ স্টপ ড্রিমিং যে না, আই আই উইল স্টে হিয়ার। তার মানে কি, আমার এখানে রিসার্চের স্কোপ নাই। আমি কিন্তু বিজ্ঞানী হতে চেয়েছিলাম নাহিদ, হ্যাঁ। বিজ্ঞানী না হয়ে এখন আমি ফিকশন রাইটার। তো বেসিক্যালি কি, আমি যেটা হতে চেয়েছি সেটা হতে পারিনি। কেন পারিনি? কারণ আমার দেশে এই স্কোপটা নাই। কে আমাকে এক্সাক্টলি, রিসার্চের ফ্যাসিলিটি দিবে, কে ফান্ডিং করবে? হ্যাঁ, এক্সাক্টলি। কেন নাই? আমার কারণে নাই। আমিও তো করিনি, আমি তো পারি নাই। এখন তো আমি আই এম আ রেসপন্সিবল সিটিজেন অফ মাই কান্ট্রি, আমার তো করা উচিত। আমি করিনি কারণ কি দরকার এত কষ্ট করে? আমাকে দেখা দেখি আরেকজন করেনি, আমি আবার আরেকজনের দেখা দেখি করিনি। তাহলে বাচ্চারা কেন থাকবে এই দেশে? আমরা ওদেরকে কি ভবিষ্যতের অপরচুনিটি দিতে পেরেছি? আমি পারিনি। আমি আমি অবনত মস্তকে এটা স্বীকার করে নিচ্ছি আসলে। থ্যাংক ইউ আপু। আমি একটু কমেন্ট গুলো পড়তে চাই জাস্ট। মনিকা শকুন্তলা আপু বলেছেন, নাইস টু সিং দিস লাইভ প্রোগ্রাম, উইশিং ইউ এ ভেরি হ্যাপি মোমেন্টস, থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ আস। ফাহিম ভাই বলেছেন অসাধারণ অনুষ্ঠান, থ্যাংক ইউ ফাহিম ভাই। অ্যান্ড সাদাত ইবনে আজিজ ভাইয়া বলেছেন, গুড টু সি ইউ শামসাদ সুলতানা খানম। থ্যাংক ইউ সো মাচ সাদাত ফর, দেখছে ইউএই থেকে। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ আস এন্ড জয়েনিং। ঠিক আছে, আমি দীপ্তি আপুর কাছে চলে যাই। জি, আমরা আমাদের সেশনের একদম শেষের দিকে চলে এসেছি। সো আমার লাস্ট কোয়েশ্চেন, যে ম্যাম আপনার আমাদের লাইভ সেশনটা কেমন লাগলো, এবং আমাদের প্রতি যদি আপনার কোনো গাইডলাইন্স থাকে তাহলে অবশ্যই আমাদেরকে বলুন। হ্যাঁ, অফকোর্স ভালো লেগেছে। আমি বলি তো, আমার আমি যখন কোনো মানে ফ্রেন্ডস গ্যাদারিং এ যাই, আমি না ফ্রেন্ডদের সাথে আড্ডা দিই না। বিলিভ মি, আমার ফ্রেন্ডরা জানে আমি ওদের বাচ্চাদের সাথে আড্ডা দিই। ইভেন আমি যখন কোনো ফ্যামিলি গ্যাদারিং এ যাই, বড়দের সাথে কথা বলতে আমার খুব বিরক্ত লাগে। মানে বড়দেরকে মনে হয় কি যে এদের টপিক নাই, এদের কাছ থেকে আমার শেখার কিছু নাই। ইভেন ফ্রেন্ডের বাচ্চারা, ওরা ম্যাক্সিমামই টিনেজ, বড় হয়ে যাচ্ছে, ইউনিভার্সিটি গোয়িং হবে, ওরা আমাকে নিয়ে টানটানি, এই তুমি আসো, খালামণি তুমি আসো, ফুপি তুমি আসো, মানে আমাকে নিতে পারলে ওরা একটু এনজয় করে। দ্যাট মিনস দীপ্তি, আই ট্রুলি এনজয় কোম্পানি অফ ইয়াং পিপল। সো আমি খুবই পার্সোনালি, যে ফাহিম যখন আমাকে বলেছে যে আপু আপনাকে নিয়ে আমরা একটা লাইভ করতে চাই, আমি কিন্তু উম, বলতে পারতাম আচ্ছা একটু দেখি, একটু ভাব নিলাম, ওকে ফাহিম আমি তো খুব বিজি। না, আমি বিজি না। আমি বিজি কিনা এটা আমি ডিসাইড করব, রাইট? সো আমার কাছে মনে হচ্ছে হোয়াই নট, আই উইল গেট দ্য অপরচুনিটি টু টক টু ইয়াং জেনারেশন। আর রাইটার্স ক্লাব বিডি নিয়ে আমি কিন্তু, ফাহিম জানে, যখন স্টার্টিং ফাহিম আমাকে অ্যাড করেছিল, আমি খুবই মানে ফ্যাসিনেটেড ছিলাম
ইভেন আমি ফাহিমকে বলেছিও, ফাহিমরা তখন রাইটার্স ক্লাব সবাই একটু বিজি, ইউনিভার্সিটির এক্সাম, হ্যাঁ। তো তখন আমি ফাহিমকে বলেছিলাম, ফাহিমের সাথে কথা বললে নাহিদ জানতে পারবেন, দীপ্তি জানতে পারবেন, যে ফাহিম তোমরা অ্যাক্টিভ হও, তোমাদের প্রেজেন্স ভিজিবল করো। এই লেখালেখির এই প্ল্যাটফর্ম থেকে করার অনেক কিছু আছে। ইভেন আমি এখনো বলছি, একদম পাবলিকলি বলছি, ইফ ইউ নিড এনি সিঙ্গেল সাপোর্ট টু বুস্ট দিস গ্রুপ, টু বুস্ট ইউর অ্যাক্টিভিটি, আই উইল বি অলওয়েজ উইথ ইউ। কারণ আমার বাচ্চাদের, আমার নেক্সট জেনারেশনকে লেখা আর পড়া এই দুটোর ভেতরে ইন্টারেস্ট গ্রো করতে না পারলে, বিলিভ মি, future of this country will be very dark. So I And that's really enjoy really your generous of company. you. No, my pleasure. I always enjoy. আচ্ছা, আমি থ্যাংক ইউ আরো সো মাচ ম্যাম আজ কয়েকটা আমাদের সাথে জয়েন করার জন্য। Welcome. আমি লাইভটা শেষ করার আগে আরো 2-3টা কমেন্ট একটু করতে চাই। মাকসুদা জামান লিখেছেন শুভ কামনা। দেন আয়েশা সিদ্দিক আপু লিখেছেন শুভ কামনা। সামসাদ সুলতানা খানম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস। Thank you. থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। Thank you very much. সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শুভরাত্রি। শুভরাত্রি।